হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো পুণ্যভূমি মায়াপুর। শীতকালে একটি বা দুটি ছুটির দিন যদি হাতে থাকে এবং পরিবারকে নিয়ে কলকাতার কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসতে চান, তাহলে মায়াপুর আপনাদের জন্য আদর্শ জায়গা হতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মায়াপুর ট্যুর গাইড। কলকাতা থেকে কিভাবে মায়াপুর পৌঁছবেন, ওখানে পৌঁছে কোথায় এক দুটো দিন থাকবেন, কোথায় ভোগ খাবেন এবং মায়াপুরে কি কি ঘুরে দেখবেন, সেই সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কলকাতা থেকে মায়াপুর যাওয়ার বেশ কয়েকটি অপশন রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ অপশন হলো ট্রেন। হাওড়া এবং শিয়ালদা দু জায়গা থেকেই আপনারা ট্রেনে করে সরাসরি পৌঁছে যেতে পারেন মায়াপুর। শিয়ালদা থেকে আপনাদের প্রথমে যেতে হবে কৃষ্ণনগর, ভাড়া নেবে 25 টাকা। কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন থেকে নেমেই আপনারা পেয়ে যাবেন টোটো, অটো এবং ম্যাজিকের স্ট্যান্ড। সেই ক্ষেত্রে আপনাদের পছন্দ মতন যানবাহন বেছে নিয়ে আপনারা সরাসরি পৌঁছে যান হুলোর ঘাটে। ভাড়া নেবে 30 থেকে 50 টাকার মধ্যে, সময় লাগবে 25 থেকে 30 মিনিট। হুলোর ঘাটে পৌঁছে 3 টাকা নৌকো ভাড়া দিয়ে আপনাদের নৌকো পেরিয়ে যেতে হবে মায়াপুর ঘাটে, সময় লাগবে ম্যাক্সিমাম 2 মিনিট। মায়াপুর ঘাট থেকে আপনারা চাইলে টোটো করে 10 টাকা ভাড়ার বিনিময়ে অথবা পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটে সরাসরি পৌঁছে যাবেন মায়াপুর মন্দিরে। এবার হাওড়া থেকে আপনারা কিভাবে মায়াপুর ধাম পৌঁছতে পারবেন, এই ক্ষেত্রে হাওড়া কাটুয়া লোকাল ধরে আপনাদের নামতে হবে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপিয়া রেলওয়ে স্টেশনে। সেখান থেকে নেমেই আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো, অটো এবং রিক্সা দাঁড়িয়ে রয়েছে। অটো খুব একটা দেখা যায় না, টোটো এবং রিক্সা তো আপনারা দেখতে পাবেন। সেগুলো নিয়ে সোজা পৌঁছে যান একেবারে ফেরিঘাটে। ফেরি পেরিয়েই আপনারা পৌঁছে যাবেন মায়াপুর ঘাটে। সেখান থেকে একইভাবে পায়ে হেঁটে বা টোটোয় করে আপনারা পৌঁছে যেতে পারেন একেবারে মন্দিরের সামনে। নমস্কার, সকলকে সুপ্রভাত জানাই শ্রীক্ষেত্র মায়াপুর থেকে। এখন দাঁড়িয়ে আছি একেবারে মায়াপুর মন্দিরের গেটের সামনে। আজকের এই ব্লগে আপনাদের ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ মায়াপুর। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে দিক দিগন্ত থেকে বিভিন্ন দর্শনার্থী ও ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন শ্রীক্ষেত্র এই মায়াপুরে। এখন সময় সকাল 6টা, তাতেই আপনারা ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড় চারিদিকে। এই হচ্ছে মায়াপুর মন্দিরের গেট নম্বর 1, আর এই হচ্ছে মূল মন্দির। এখান থেকে আপনাদের এন্ট্রি করতে হবে। এই যে এই গেট থেকে ঢুকেই আপনাদের প্রথম কাজ হবে ভোগের কুপন কেটে নেওয়া। আপনারা যারা ভোগ খাবেন ভাবছেন, এইখান থেকে তারা কুপন কেটে নিতে পারেন। এখানে বিভিন্ন ভবন রয়েছে এবং বিভিন্ন মূল্যের মহাভোগ দেওয়া হয়। এই যে দেখুন মহাপ্রসাদের এই মেনু রয়েছে। নামহট্ট ভবনে যেটি খাওয়ানো হয়, যার মূল্য রয়েছে 50 টাকা, এই মেনুটি আপনারা দেখে নিন। এখনও এই কাউন্টার ওপেন হয়নি, ওপেন হলে আপনারা এখান থেকেই টিকিট নিতে পারেন। এখানে গীতা ভবনের কুপন পাওয়া যায়। আর এখানে রয়েছে সুলভ মূল্যের যে কুপন, সেইখানে সুলভ মূল্যেরটাই মোটামুটি সস্তা, 40 টাকা এখানে সব থেকে, যেখানে খিচুড়ি, ভাত, তরকারি, ডাল, চাটনি খাওয়ানো হয়। মন্দির তো পৌঁছলাম, দুপুরে ভোগ খাওয়ার কুপনও কেটে ফেললাম। এবার চলুন একটা থাকার ব্যবস্থা করা যাক। আমি আগে থেকে এই মায়াপুর ইস্কনের গদা ভবন বুক করে এসেছিলাম, সেখানেই যাচ্ছি এখন চেক ইন করতে। মায়াপুরে আপনারা থাকবেন কোথায়? মায়াপুরে বেশ কিছু থাকার জায়গা রয়েছে। মায়াপুর গঙ্গার ঘাট থেকে মন্দির পর্যন্ত এই মন্দিরের যে বাইরের চত্বরটা, সেইখানে বেশ কিছু হোটেল রয়েছে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। অথবা আপনারা চাইলে মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরেও থাকতে পারেন। সেই ক্ষেত্রে গদা ভবন, ঈশ্বরধান ভবন, কোচ ভবন আর নামহট্ট ভবন, এরম কয়েকটা ভবন রয়েছে, সেগুলি আপনারা অনলাইন ইস্কন মায়াপুরের ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা যদি হোটেল না পান, এখানে আরও কিছু ভবন রয়েছে যেখানে স্পট বুকিং হয়, সেই ক্ষেত্রেও আপনারা থাকতে পারেন। তবে সকাল সকাল মায়াপুর পৌঁছতে পারলে খুবই ভালো হয়। এইবার আমি গিয়ে উঠেছিলাম গদা ভবনে। চলুন আপনাদের থাকার জায়গাগুলো একটু দেখিয়ে দিই। এখন আমরা রয়েছি গদা ভবনে। আপনাদের যে এন্ট্রিটা দেখালাম গদা ভবনে, এই যে দেখতে পাচ্ছেন এই রুমটি আমরা নিয়েছি গদা ভবনে। ডাবল বেডেড একটি রুম। এখানে বড় বড় দুটি বেড রয়েছে, এই একটি আর এই একটি। এখানে বালিশ রয়েছে, একটি বড় বালিশ, একটি ছোট বালিশ, আর দুটি পর্দা রয়েছে বিশাল। জানালার ভিউ কিন্তু অসাধারণ। এই যে ভিউটি যদি আপনাদের দেখাই,
বাইরে গাছ দেখতে পাচ্ছেন আপনারা। জানালাটা খোলা যায় না, নেট দেওয়া রয়েছে। আর দুটি খাট রয়েছে এরকম ডাবল বেডেড রুম। আর একটি বড় নয়, ছোট মিডিয়াম টাইপের একটি আলমিরা টাইপের রয়েছে। আলমিরাও নয়, এটি জিনিসপত্র রাখতে পারবেন, স্টোরেজ আছে একটি। আর এই যে একটি 5 লিটারের মিনারেল ওয়াটারের জার, একটি জগ এবং গ্লাস, এটি কিন্তু কমপ্লিমেন্টারি, এটি সব রুমেই আপনারা পাবেন। তাছাড়াও রয়েছে দুটি গীতা, একটি বাংলা একটি ইংরেজি ভাষায়, আপনারা পড়তে পারেন। এটি একটি বেসিক রুম হলেও তার সৌন্দর্য কিন্তু খুবই ভালো। ওদিকে গুড নাইটও রয়েছে এবং সেটির ফিল করে দেওয়া হয়েছে, তার যে তেলটি রয়েছে সেটি। আর এখানে একটি আয়না রয়েছে, একটি ডাস্টবিনও রয়েছে, একটি চেয়ার রয়েছে, আর দুটি লাইট রয়েছে এরকম, এইদিকে একটি আর এইদিকে একটি। কিন্তু পাখা এখানে একটি রয়েছে, নন এসি একটি রুম, পাখা একটি রয়েছে। এবার রুমের বাইরের ভিউটা আপনাদের দেখাই। এখান থেকে বেরিয়েই একটা বিশাল উঠোন দেখুন রুমের বাইরে। আর অ্যাটাচ বাথরুম রয়েছে, এই দেখুন, এটি শাওয়ার রয়েছে, টয়লেট রয়েছে, বেসিন রয়েছে। ওই টাওয়ালটিও দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি এটির সাথে, রুমটির সাথে। তো আপনারা চাইলে এই রুমে থাকতে পারেন এবং ঘড়িও দেওয়া হয়েছে। এই রুমটির ভাড়া পড়েছিল আমার মাত্র 600 টাকা। আমি বুক করেছিলাম ইসকন মায়াপুরের অনলাইন ওয়েবসাইট থেকে। আপনারা ফলো রাখবেন, আপনারা যেই ডেটে ঘুরতে আসছেন সেই ডেটে রুম আছে নাকি, থাকলে অবশ্যই বুক করে একবার ঘুরে যান। এবং ঠিক এই রুমের নিচেই কিন্তু গদা ভবনের মহাপ্রসাদ খাওয়ানো হয়, মানে ভোগের যে কুপন আপনারা কাটবেন সেই খাওয়া দাওয়াটা এখান থেকে নেমেই জাস্ট 1 মিনিট লাগবে আপনার যেতে। মায়াপুরে এসে যারা থাকবেন ভাবছেন, তাদের জন্য সব থেকে সস্তার যদি কোনো অপশান থাকে সেটি হচ্ছে এটি, গৌরাঙ্গ কুটির। এখানে এই যে ঘরগুলি আপনারা দেখছেন বেড়ার, সেই ঘরগুলি আপনারা ভাড়া পাবেন মাত্র 100 টাকার বিনিময়ে। 100 টাকার বিনিময়ে 24 ঘন্টার জন্য এই ঘর আপনারা ভাড়া নিতে পারেন। তবে এখানে কোনো অ্যাটাচ বাথরুম নয়, কমন বাথরুম রয়েছে, সেটি আপনাদের ইউজ করতে হবে। এইখানে দেখুন শুধুমাত্র বেড়ার ঘরই নয়, বেড়ার ঘরের পাশাপাশি কিন্তু পাকা ঘরও রয়েছে। বেড়ার ঘরগুলির ভাড়া রয়েছে 100 টাকা প্রতিদিন, আর এই পাকা বাড়িগুলির ভাড়া রয়েছে 200 টাকা প্রতিদিন। এইটি যদি আপনাদের বুক করতে হয়, দুটি ক্ষেত্রেই আপনাদের যেতে হবে নিত্যানন্দ কুটিরে। এইখানে রিসেপশন রয়েছে, কিন্তু সেখানে কোনো রকম বুকিং হয় না। এই বুকিংগুলি আপনাদের করতে হবে নিত্যানন্দ কুটির থেকে। নিত্যানন্দ কুটির তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকিবার ব্যবস্থা রয়েছে। এই নাম্বারটা আপনারা দেখে নিন, এই নাম্বারে ফোন করে একবার খোঁজ নিয়ে নেবেন। এখন আমরা রয়েছি নিত্যানন্দ কুটিরে। এখানে দেখুন দুই দিকে সারিবদ্ধভাবে প্রচুর ঘর রয়েছে। এখানে দু ধরনের ঘরই আপনারা পাবেন, অ্যাটাচ বাথরুম, কমন বাথরুম। কমন বাথরুমও বেশ পরিষ্কার, আপনারা ব্যবহার করতে পারেন। এই যে এটি হচ্ছে কমন বাথরুম এইদিকে, আর অ্যাটাচ বাথরুমও রয়েছে। এই নিত্যানন্দ কুটিরে 200, 300, 400 বিভিন্ন রেঞ্জের ঘর আপনারা পাবেন। রুম অ্যাভেলেবিলিটির ওপর নির্ভর করছে যে আপনারা কীরকম ঘর পাবেন। পরিবেশ তো অনবদ্য পরিবেশ, এই নিয়ে কোনো কথা হবে না। ঘরগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন রয়েছি শ্রুতি ভবনে। এইখানেও আপনারা চাইলে থাকতে পারেন সপরিবারে। আপনারা ধরুন নিত্যানন্দ কুটিরেও রুম পেলেন না, তাহলে চলে আসুন একেবারে গোশালার অপোজিটেই অবস্থিত এই শ্রুতি ভবন। এখানেও থাকার ভালো ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে রিসেপশন, এখানেই এসে আপনাদের কথা বলতে হবে রুম অ্যাভেলেবেল আছে কি না। আর এই নাম্বারটি আপনাদের দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা একবার ফোন করেও আসতে পারেন। থাকার জায়গা তো হলো, এবার চলুন পায়ে পায়ে ঘুরে দেখি মায়াপুর ইসকন মন্দির। মায়াপুরে যারা ভোগের কুপন পাবেন না, হয়তো সময়ের মধ্যে অনেকে পৌঁছতে পারলেন না, গিয়ে দেখলেন যে ভোগের কুপন শেষ হয়ে গিয়েছে, তারা এবার খাবেন কোথায়? মায়াপুরেই তাদের নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে, যার নাম গোবিন্দা। সেখানে বিভিন্ন রকমের ভেজ আইটেম পাওয়া যায়, আপনারা সেখান থেকেও খেতে পারেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুরই ব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্টে। তাছাড়া মায়াপুর ইসকন মন্দিরের বাইরেও বেশ কিছু দোকান রয়েছে, সেখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এটি হচ্ছে শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এই যে কুটিরটি দেখছেন, এখানে 24 ঘন্টা অখণ্ড
নাম কীর্তন হয়। এর ভিতরে ছবি তোলা নিষেধ, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারছি না, কিন্তু 24 ঘন্টা এখানে নাম কীর্তন হয়। এখন আমরা এগিয়ে চলেছি মায়াপুরের মূল আকর্ষণ ইসকন মন্দিরের দিকে। এই ইসকন মন্দিরের অপোজিটেই তৈরি হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির, যেই মন্দিরের কাজ শেষ হবে মার্চ মাস 2025 সালে। এই মন্দিরের একটি তলা সাধারণ ভক্তদের জন্য বর্তমানে খোলা রয়েছে, যেখানে অবস্থান করছেন নরসিংহদেব। এই পুরো মন্দিরটি আপনারা একটু ঘুরে দেখতে পারেন, সেই ক্ষেত্রে টিকিট মূল্য লাগবে 50 টাকা। মায়াপুর পুরনো ইসকন মন্দিরে ঢুকতে আপনাদের কোনো টিকিট মূল্য দিতে হবে না, কিন্তু সেখানে আপনারা ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। সেখানে গিয়ে আপনারা যান, একটু ঘোরাঘুরি করুন, সেই সাথে কিছু কেনাকাটার থাকলেও করে নিতে পারেন। মন্দিরে প্রবেশ করেই আপনারা দর্শন পাবেন শ্রী রাধাকৃষ্ণের। তার পাশের মন্দিরেই অবস্থান করছেন নিতাই গৌর। একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশে আপনারা যদি কিছুটা সময় কাটাতে চান, তাহলে অবশ্যই প্রবেশ করুন এই পুরনো ইসকন মন্দিরে। এখন আমরা রয়েছি মায়াপুরের প্রাচীন চন্দ্রোদয় মন্দিরের একেবারে সামনের দিকে। এটি মূলত শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এখানে আরাধনা করা হয় স্বয়ং শ্রীল প্রভুপাদের। তার সাথে এই মন্দিরে রয়েছে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন দৃশ্য। এই মন্দিরের দেওয়ালে সেগুলি আঁকা রয়েছে। এই মন্দিরটি ঘুরে দেখতে আপনাদের অনেকটাই সময় লাগবে। এর ভিতরে একটি মিউজিয়ামও রয়েছে। এই মিউজিয়ামে দেখানো হয়েছে কিভাবে শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীতে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন ইসকনের এই ভাবধারা। সেই সাথে এখানে আপনারা দেখতে পাবেন অনেক ইসকনের ভক্ত বসে মালা জপ করছেন, সাধনা করছেন। এক শান্তির জায়গা বলতে পারেন এটি। বন্ধুরা, চলে এসেছি আমরা একেবারে গোশালার সামনে। এই যে টোটোগুলি দেখছেন, ঠিক টোটো করে আসলে আপনাদের এখানেই নামিয়ে দেবে, ভাড়া নেবে 10 টাকা। এই গৌশালার ভিতরে বিক্রি হচ্ছে নানান ধরনের দুগ্ধজাত প্রোডাক্ট। তার মধ্যে অন্যতম হলো দই, ঘি এবং লস্যি। আপনারা গেলে মিষ্টি দই এবং লস্যিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এই গৌশালার গরুর দুধ দিয়েই সেটি তৈরি করা হয়। সেই সাথে বাড়ির জন্য ঘি নিয়ে আসতে কিন্তু ভুলবেন না। এই আমরা গোশালায় প্রবেশ করছি। ওইদিকে রয়েছে অনুদান কেন্দ্র, ওখানে কিছু অনুদান দিয়ে আপনারা গোমাতার সেবা করতে পারেন, গো সেবা করতে পারেন। সেক্ষেত্রে খাবার রয়েছে। এই দেখুন, সকালবেলা গরুগুলিকে বাইরে নিয়ে যাওয়া হয়, তাদের একটু চড়িয়ে নিয়ে আসা হয়, তারপর নিয়ে এসে এখানে খাবার দেওয়া হয়। এখন যেহেতু সকালবেলা খাবার সময়, তাই বিভিন্ন রকম খাবার দেওয়া হয়েছে। এই দেখুন, আর এখন পরিষ্কারও করা হচ্ছে গোশালাগুলিকে ভালো করে। আর এগুলি কিন্তু নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করা হয়। ওই নয় যে দিনে একবার দুবার না, একটু নোংরা হলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হয়। গরুগুলির চেহারা এবং আকার দেখে আপনারা বুঝতে পারবেন তাদের কতটা যত্ন করা হয়, কত ভালোভাবে। এই দেখুন, মায়াপুর ইসকন চত্বরটা একটু ঘোরাঘুরি করার পরই সময় হয়ে এসেছিল দুপুরের খাবার। সকালবেলাতেই ঠিক করে রেখেছিলাম দুপুরবেলা মন্দির চত্বরেই ভোগ খাবো। সেই জন্য সকাল সকাল সুলভ মূল্যের যে কুপন পাওয়া যায় 40 টাকার বিনিময়ে, সেই একটি কুপন কেটে রেখেছিলাম। এখন চলেছি সেই ভোগ খাওয়ার উদ্দেশ্যে। সময় দেওয়া হয়েছিল দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই যে আপনারা বিশাল ভবনটি দেখছেন, এখানেই সুলভ মূল্যের যে প্রসাদ পাওয়া যায় সেই প্রসাদ খাওয়ানো হয়। জায়গাটি একবার আপনারা লক্ষ্য করুন। বিশাল এই এরিয়া জুড়ে কমপক্ষে 400-500 লোক একসাথে বসে শান্তিতে খাওয়া দাওয়া করতে পারেন। দুপুরের ভোগ খাওয়া দাওয়া করার পর এখন বেরিয়ে চলেছি সাইট সিনের উদ্দেশ্যে। মায়াপুরে ইসকন মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি দেখার জায়গা রয়েছে, সেগুলিই আপনাদের ঘুরে দেখাবো। মন্দিরের একেবারে সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। 350 টাকার বিনিময়ে মোটামুটি 7 থেকে 8 জন আপনারা একটি টোটোতে অনায়াসেই যাতায়াত করতে পারবেন। এখন আমরা রয়েছি আমাদের মায়াপুর ভ্রমণের প্রথম স্পট বল্লাল ঢিপিতে। এই বল্লাল ঢিপি একটি ঐতিহাসিক স্থান। সেন বংশের আমলের একটি স্থাপত্য আজও এখানে দেখতে পাওয়া যায়। ঐতিহাসিকরা উৎখনন চালিয়ে স্থাপত্যটি পেয়েছেন। এই যে বিশাল এরিয়া আপনারা দেখছেন, এর অধিকাংশ জায়গায় কিন্তু এখনো কোনো উৎখনন চালানো হয়নি। যে সামান্য অংশ খোঁড়া হয়েছে তাতেই এই বিশাল অট্টালিকার মতো অংশটি পাওয়া গিয়েছে। এই জায়গাটি কি ছিল? এটি কি কোনো বাড়ি ছিল বা কোনো মন্দিরের অংশ ছিল? এই নিয়ে ইতিহাসে কোনো স্পষ্ট তথ্য আজও পাওয়া যায় না। তবু এই জায়গাটি ঘুরে বেশ ভালো লাগছিল। এক লহমায় যেন হারিয়ে গিয়েছিলাম বাংলার সেই প্রাচীন ইতিহাসের মধ্যে।
সেই গৌরবময় সেন বংশ সেন যুগ। এই বল্লাল ঢিপি নিয়ে একটি ডিটেল ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। বল্লাল ঢিপি দেখার পরই এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মঠে। শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত এই মঠটি বিশাল এরিয়া জুড়ে অবস্থিত। সত্যি একেবারে শান্তির জায়গা এটি। এখন আমরা রয়েছি গিরি গোবর্ধন পাহাড়ের যে অংশটি রয়েছে সেই অংশ পরিক্রমাতে। এটি চাইলে আপনারাও পরিক্রমা করতে পারেন। এই পাহাড়ের পাশেই রয়েছে একটি বিশাল পুকুর। এটি আদতে কোনো পাহাড় নয়, পাহাড়ের একটি রেপ্লিকা বলতে পারেন, যেটি পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই যে এই পুকুরটি দেখুন, এখানে রয়েছে প্রচুর মাছ। আপনারা চাইলে ওইখান থেকে বিস্কুট কিনে মাছকে খেতে দিতে পারেন। আর এইরকম দেখুন ছোট ছোট মন্দির রয়েছে। এই চৈতন্য মঠের যেসব সন্ন্যাসীরা ছিলেন তারা আজীবন ব্যক্ত করেছেন শ্রী চৈতন্য ও ভগবান শ্রীকৃষ্ণের সেবায়। তাদের এখানে সমাধি এবং কিছু কিছু মন্দির তৈরি করা হয়েছে। সেই সব জায়গায় ঘুরে দেখছিলাম। তার সাথে একটি ছোট্ট মিউজিয়ামও রয়েছে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। সেইখানে কোনো রকম টিকিট মূল্য নেই, কিন্তু তার ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। আমার নিতাই যদি ডাকরে নিতাই গরু বলে, নিতাই যদি ডাকরে নিতাই গরু বলে, নিতাই যদি যদি মনে করে তবে গৌরী নিলেই নিতে পারে একলা নিতাই। যদি মনে করে তবে গৌরী নিলেই নিতে পারে একলা নিতাই। এখন আমরা রয়েছি মায়াপুরের অন্যতম বিখ্যাত জায়গা শ্রী চৈতন্যের জন্মস্থান। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নিয়ে একটি বিতর্ক রয়েছে। কিছু লোক মনে করেন সেটি মায়াপুরে, আবার কিছু লোক মনে করেন সেটি নবদ্বীপে। সেই বিতর্কে না গিয়ে এই জায়গাটি আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ঘুরে ভেতরের অংশটা আপনাদের দেখাতে পারলাম। এখন আমরা রয়েছি নরসিংহ মন্দিরে। মায়াপুর ইস্কন মন্দির থেকে একদম সামনেই অবস্থিত এই নরসিংহ মন্দির। এখানে বিরাজ করছেন ভগবান নরসিংহ, মানুষ এবং সিংহের সমন্বয়ে তৈরি দেবতা। সত্যি অত্যন্ত আশ্চর্য এবং অদ্ভুত ধরনের মূর্তি, কিন্তু মনে করা হয় খুবই জাগ্রত দেবতা। আর সামনের যে ছোট মন্দিরটি আপনারা দেখছেন, সেখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের অত সুন্দর শিবলিঙ্গ আমি আগে কখনো দেখিনি, তাই আপনারা যখন যাবেন এই জায়গাটিতে কিন্তু অবশ্যই একবার ভিজিট করবেন। আমাদের এই মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর আপনারা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না।